মন তোমাকে। সামিয়া স্নিগ্ধা। পর্ব 3। দুদিন বাদে ইশরা ভার্সিটিতে আসে। সেদিন ভার্সিটিতে ফারাজ আসেনি সেটা জানার পরেই সিয়ান ইশরার কাছে যায়। সকালবেলা ভার্সিটিতে আসার সময় ইশরার সাথে শান্তি আর জেরিনও ছিল, তাই তখন সিয়ান আর কথা বলেনি, কিন্তু এখন ইশরার সাথে ওরা কেউ নেই। ওরা আগেই চলে গেছে। সিয়ান ওর পিছু পিছু হাঁটতে হাঁটতে ওকে ডাকতে থাকে, ফার্সিয়া দাঁড়াও, ফার্সিয়া প্লিজ দাঁড়াও, আমার কথা শোনো। সিয়ান দৌড়ে ইশরার আরো খানিকটা কাছে গিয়ে হাত চেপে ধরে বলে, ফার্সিয়া তোমাকে দাঁড়াতে বলেছি আমি। স্ট্যান্ড হেয়ার। আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছ কেন? হোয়াই আর ইউ এভয়েড মি? ইশরা কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। আনসার মি ফার্সিয়া, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। এভাবে এড়িয়ে যাচ্ছ কেন আমায়? আমি যে তোমাকে ভালোবাসি সেটা তুমি বুঝতে পারো না? হাত ছাড়ুন আমার, আগে আমার প্রশ্নের উত্তর দাও। ছাড়ুন আমার হাত। ছাড়ব না কি করবে? আমার হাত ধরার অধিকার আপনার নেই। আমি আপনাকে ভালোবাসি না। বলেই এক ঝটকায় সিয়ানের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে গটগট করে হেঁটে চলে যায় ইশরা। গতকালকে ও জানতে পেরেছে যে ওর ভাইয়ের সাথে সিয়ানের শত্রুতার সম্পর্ক। কেউ কাউকে দুই চোখে দেখতে পারে না। সিয়ানের বাজে কাজ করার জন্য ফারাজের সাথে ওর সম্পর্ক এখন শত্রুতায় পরিণত হয়েছে। আর এসব জানার পরে এখন সিয়ানকে একটুও দেখতে পারে না ইশরা। সিয়ানের এখন বেশ রাগ লাগছে। ও ইশরার পিছন পিছন যায়, কিন্তু ততক্ষণে ইশরা রিকশায় উঠে পড়েছে। সিয়ান দৌড়ে গিয়ে রিকশায় উঠে পড়ে ইশরার পাশে বসে বলে, তুমি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি? লাস্ট কয়েকদিন তুমি ভার্সিটি না আসায় আমার কতটা কষ্ট হয়েছে, কতটা যন্ত্রণা হয়েছে বুকের ভিতর, তুমি জানো কিছু? তোমাকে না দেখলে আমার দিন চলে না। আমি খুব বাজেভাবে তোমাতে আসক্ত হয়ে গেছি ফার্সিয়া। প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। ইশরা খানিকটা চেঁচিয়ে বলল, আপনাকে কতবার বলতে হবে এক কথাটা, আমি আপনাকে ভালোবাসি না আর বাসতে পারবো না। আপনিও কেন আমার কথা বুঝতে পারছেন না? সিয়ান এবার ইশরার হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলে, আমাকে ভালোবাসতে তোমার কি সমস্যা বল? আমি তোমাকে যতটা ভালোবাসি ততটা পৃথিবীতে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। আমাকে প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি। হাত ছাড়ুন আমার। রিকশায় এভাবে সিন ক্রিয়েট করবেন না। রাস্তার সবাই দেখছে, দেখুক সবাই। আমি তোমাকে ভালোবাসি, আর এই জন্যই তোমার হাত ধরেছি। ইশরা রিকশা থামিয়ে রিকশা থেকে নেমে হাঁটতে থাকে। সিয়ান ও রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে ইশরার পিছু পিছু হাঁটতে থাকে। ইশরা বিরক্ত হয়ে ফিরে বলে, একদম আমার পিছু পিছু আসবেন না। আমি আপনাকে ভালোবাসি না আর কখনো বাসবো না, এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখবেন। বলে ইশরা চলে যায়। সন্ধ্যা 7টা। রুমের মধ্যে দরজা লক করে বসে আছে সিয়ান। সানভি ওর রুমে গান শুনছিল। ওদের বাসায় কলিং বিল বেজে ওঠায় একজন মেড সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দেয়। ঈশান এসেছে। মেড সার্ভেন্ট মহিলাটি গিয়ে সিয়ানের দরজায় অনেকবার নক করে, কিন্তু সিয়ান দরজা খুলে না। তারপর সানভির রুমের সামনে গিয়ে নক করে বলে, ঈশান ভাই আইসে আপা, দরজা খুলেন। দরজায় নকের আওয়াজ শুনে কান থেকে হেডফোনটা খুলে দরজা খুলে সানভি। কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছ কেন? ঈশান ভাই আইছে, আপনি কথা বলেন। ঈশানের কথা শুনে সানভি ড্রয়িং রুমের দিকে তাকায়। ব্ল্যাক শার্ট ব্ল্যাক জিন্স পরে ড্রয়িং রুমের সোফায় বসে বসে ফোন ঘাঁটছে ঈশান। ঈশোস কিউট লাগছে। এই মানুষটা কেউ অনেক ভালোবাসে, কিন্তু মানুষটা ওর ভালোবাসা কবে বুঝবে সেটা ভেবে পায় না সানভি। ভাবতে ভাবতে ড্রয়িং রুমের পর্দার আড়াল থেকে ঈশানকে দেখে যাচ্ছে সানভি। কি হইল আফা, দাঁড়ায় আছেন কেন? যান। ওই মহিলার কথায় সানভির ধ্যান ভাঙ্গে। তারপর ড্রয়িং রুমে গিয়ে ঈশানের সামনের সোফায় বসে, হাই সানভি, কেমন আছো? এই তোমার ভাইয়া কোথায়? অনেকবার কল দিচ্ছিলাম, ও তো ফোনটা রিসিভই করছে না। ভাইয়া তো রুমের মধ্যে, দাঁড়ান আমি দেখছি। বলেই সানভি এক দৌড়ে দোতলায় যায়। সিয়ানের রুমে অনেকবার নক করে, কিন্তু সিয়ান দরজা খোলে না।
সানভি দোতলার করিডোর থেকে ড্রয়িং রুমের দিকে তাকিয়ে বলে, দেখুন না ভাইয়া, দরজা খুলছে না। অনেকবার নক করেছিলাম। দাঁড়াও আমি দেখছি, বলে দোতলায় উঠে আসে ঈশান। সিয়ানের দরজার সামনে দাঁড়িয়ে আছে ঈশান আর সানভি। ঈশান দরজা ধাক্কাচ্ছে। সিয়ান, দরজা খোল সিয়ান, দরজা খোল। কি করছিস তুই ভিতরে? সিয়ান, ওপেন দ্য ডোর। সিয়ান, আইসে ওপেন দ্য ডোর। আরও বেশ খানিকক্ষণ ডাকির পরেও সিয়ান দরজা খুলছে না দেখে ঈশান বলল, সানভি, তোমার কাছে ওর ঘরের চাবি আছে না? ওটা নিয়ে আসো। সানভি চাবি এনে লক খুলে ঢুকেই ওরা বেশ অবাক হয়ে গেল। পুরো ঘর জুড়ে সিগারেটের ধোঁয়া আর মদের গন্ধ। সানভি কাশতে কাশতে গলার স্কার্ফ দিয়ে নাক মুখ চেপে ঢুকল। ঈশান ও মুখে হাত দিয়ে ঢুকল। পুরো রুম অন্ধকার করে সোফায় বসে একের পর এক সিগারেট টেনে যাচ্ছে সিয়ান। অলরেডি ওর পায়ের কাছে কয়েকটা খালি সিগারেটের প্যাকেট পড়ে আছে, আর সোফার সামনে টি টেবিলের উপর 2-3টা বোতল, মদের বোতল। এসব দেখে ঈশান আর সানভি দীর্ঘশ্বাস ফেলে, কারণ ওরা জানে কোন কিছু নিয়ে বেশি দুঃখ পেলে অথবা রেগে গেলেই সিয়ান এগুলো করে। এগুলো ওর এক প্রকার ব্যাড হ্যাবিট। ঈশান গিয়ে সিয়ানের পাশে বসে ওর হাত থেকে সিগারেটটা টেনে ফেলে দেয়। সিগারেটটা ফেললি কেন তুই? নিজেকে এভাবে হার্ট করছিস কেন তুই? কি হয়েছে তোর? আবার এভাবে পাগলামো শুরু করেছিস তুই? মদের গ্লাস থেকে মদটা খেয়ে সজোরেটি টেবিলের উপর রেখে সিয়ান বলে, ও আমাকে ভালোবাসে না কেন? কেন ভালোবাসে না ও আমাকে? আমি এতটা ভালোবাসি ওকে, সেটা দেখতে পাচ্ছে না ও? বুঝে না কেন ও? কেন আমায় অ্যাভয়েড করছে ও? কুল ব্রাদার, এগুলো সমস্যার সমাধান নয়। এভাবে কোন প্রবলেম সলভ হয় না। তুই ওকে ভালোবাসিস সেটা ঠিক আছে, কিন্তু ও যে তোকে ভালোবাসবে এটার তো কোন মানে নেই না। সবার তো ব্যক্তিগত পছন্দ আছে, তাই না? যেখানে ভার্সিটির এত মেয়েরা আমার জন্য পাগল, সবাইকে রেখে আমি ওকে ভালোবাসি, তাহলে ও আমাকে কেন ভালোবাসে না? ও শুধু আমার, ওকে আমাকেই ভালোবাসতে হবে, ওকে আমি কারো হতে দেব না। বলেই আবার ও মদের বোতলে হাত দিতে গেলে ঈশান বোতলটা সরিয়ে নেয়। এটা সেটা বলে সিয়ানকে বোঝানোর চেষ্টা করছে ঈশান, কিন্তু সিয়ান কিছুতেই শান্ত হচ্ছে না। সানভি এবার বুঝতে পারছে ফার্সিয়ার সাথে নিশ্চয়ই আজকে সিয়ানের কোন ঝামেলা হয়েছে। সানভি আর এই রুমে বেশিক্ষণ থাকে না, ও বেরিয়ে চলে আসে। ওর ভাইটা যে মেয়েটাকে সত্যিই ভালোবাসে সেটা ও এবার বুঝতে পারছে। এর আগে তো কখনো কোন মেয়ের জন্য সিয়ান এমন করছনি, এতটা পাগলামি করতে দেখেনি কারোর জন্য। ঘণ্টাখানেক বাদে ঈশান ওকে বুঝিয়ে সুজিয়ে ডিনার টেবিল এসে বসে। ওরা সবাই একসাথে ডিনার করে নেয়। পরদিন ভার্সিটিতে ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বেরোচ্ছে ইশরা। আজকে শান্তি আর জেরিন ওরা কেউই আসেনি ক্লাসে। ক্লাসরুম থেকে বেরিয়ে লাইব্রেরির পথে যাওয়ার সময় ওর হাতে হেঁচকা টান পড়ে। এক টানে ওকে একটা ক্লাসরুমের মধ্যে নিয়ে যায় কেউ। সাথে সাথে ঘাবড়ে যায় ইশরা। ইশরাকে নিয়ে রুমের ভিতর ঢুকেই দরজা আটকে দেয় সিয়ান। ইশরা ঝাড়া মেরে সিয়ানের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনি আপনি আমাকে এখানে কেন এনেছেন? সিয়ান ইশরার হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরে ওর দিকে খানিকটা ঝুঁকে দাঁতে দাঁত চেপে বলল, তুমি যদি ভালোয় ভালোয় আমার কথা শুনতে, আমাকে এড়িয়ে না যেতে, আমাকে ভালোবাসতে, তাহলে আমাকে এসব করতে হতো না। আমি আপনাকে ভালোবাসতে বাধ্য নই। কেন ভালোবাসো না তুমি আমাকে? তুমি বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? কি নেই আমার মধ্যে? এত কৈফিয়ত দিতে পারবো না আপনাকে। তোমাকে বলতেই হবে কেন ভালোবাসতে চাও না তুমি আমাকে। ইশরা চুপ করে থাকে। কি হলো, চুপ করে আছো কেন? টেল মি ফার্সিয়া, টেল মি। ইশরা হাত মোচড়াতে মোচড়াতে বলল, ছাড়ুন, যেতে দিন আমাকে। সিয়ান এখনো ঠায় দাঁড়িয়ে। রাগ ওর তোড়তোড় করে বাড়ছে, তবুও রাগটাকে কন্ট্রোল করে বলল, আগে বল কেন আমাকে ভালোবাসবে না? ফার্সিয়ার রাগ এবার মাথায় চড়ে বসেছে। ও রেগে গিয়ে খানিকটা চেঁচিয়ে বলল, আপনি কেমন ছেলে সেটা আপনাকে বলে বোঝাতে হবে এখন, তাই না? হাজারো মেয়ে নিয়ে ঘোরা, নাইট ক্লাব পার্টি করা, একসাথে অনেকগুলো মেয়েকে নিয়ে ফুর্তি করা, এগুলোই তো আপনার স্বভাব।
আর এই ধরনের ছেলেকে আমি কখনোই ভালোবাসবো না। এসব ঝামেলা নিয়ে আপনার আর আমার ভাইয়ের মধ্যে অনেক বড় ধরনের শত্রুতা। ভাইয়া আপনাকে একটুও দেখতে পারে না। খানিকটা থেমে আবারও বলল, আশা করি আপনি সেকেন্ড টাইম এ নিয়ে আমাকে আর জোর করবেন না। তোমাকে ভালোবাসার পর থেকে আমি সব ছেড়ে দিয়েছি ফার্সিয়া। আমি এখন আর মেয়েদের নিয়ে ঘুরি না, পার্টি করি না। আমি নিজেকে বদলে ফেলেছি ফার্সিয়া। প্লিজ বিলিভ মি, প্লিজ আমাকে বিশ্বাস করো। তোমাকে দেখার পর আমি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছি। হয়েছে আপনার কথা, এখন আমাকে যেতে দিন। প্লিজ আমায় বিশ্বাস কর তুমি। আমায় যেমনটা ভাবছো আমি তেমনটা না। মানছি আমি আগে ওরকম বাজে ছেলে ছিলাম, কিন্তু এখন আমি চেঞ্জ হয়ে গেছি, বিশ্বাস করো। আপনার কোন কথা শুনতে চাই না আমি, বলে সিয়ানকে ধাক্কা মেরে বেরিয়ে যায় ইশরা। আর সিয়ান রাগে দেয়ালে সজোরে একটা ঘুষি মারে। বিকেলে বাসায় ফেরার পর থেকেই মেজাজ বিগড়ে আছে সিয়ানের। সিয়ানকে দেখেই সানভি বুঝেছে কি নিয়ে ওর মেজাজ গরম। সানভি ভাবল এক কাপ কফি করে নিয়ে গেলে কেমন হয়। সিয়ানের কফি বেশ পছন্দের। কফি খেতে খেতে আড্ডা দিলে নিশ্চয়ই রাগটা একটু হলেও কমবে। কারণ সিয়ান আর যার উপরই রাগ দেখাক না কেন, কখনোই সানভির সাথে রাগ দেখানো তো দূর, ধমক দিয়েও কথা বলেনি। একমাত্র আদরের বোন কিনা। বাবা মা মারা যাওয়ার পর থেকে আরো বেশি করে সানভিকে আগলে রেখেছে সিয়ান। কফি বানাবে ভেবে সানভি কিচেনের দিকে পা বাড়ায়। সানভিকে আসতে দেখেই কিচেনে যেসব মহিলারা রান্না করছিল তারা বলল, কি লাগবো আপা কন, আমরা দিতাছি। আপনি এনে আইসেন কেন? ভাইয়া দেখলে আমরারে বকব। সানভি গ্যাস স্টোভের সামনে যেতে যেতে বলল, তোমাদের ভাইয়া কিছু বলবে না, রুমের মধ্যে রাগ করে বসে আছে। আর তাছাড়া আমি কি কিচেনে আসতে পারি না? আমার কি কিছু বানিয়ে খেতে ইচ্ছা হয় না? ওইটা ঠিক আছে, কিন্তু কোন কিন্তু না? দেখি সরো তো, আমি কফি বানাবো। তারপর মহিলাগুলো সানভিকে জায়গা করে দেয়। কফির সরঞ্জাম এগিয়ে দেয় ওর হাতের কাছে। তারপর সানভি নিজেদের জন্য কফি বানিয়ে একটা ট্রেতে করে কিচেন থেকে বেরিয়ে আসে। এই সময় কলিং বেল বেজে ওঠে। সানভি বলে, দেখো কে এসেছে, দরজাটা খুলে দাও। একজন মহিলা গিয়ে দরজা খুলে দেয়। শাওনকে দেখেই সানভি ভয় পেয়ে যায়। শাওন এসে সানভির সামনে দাঁড়ায়। সানভি খানিকটা পিছিয়ে যায়। শাওন ওর গালে আর ঠোঁটে হাত দিয়ে বাজেভাবে স্লাইড করতে থাকে আর বলে, হাই সুইট হার্ট, তোমাকে অনেক মিস করছিলাম বেবি। কেমন আছো তুমি? সানভি মুখ ঘুরিয়ে নেয়। সানভির প্রচন্ড রকম বিরক্ত লাগছে। ধাক্কা দিয়ে শাওনের হাত সরিয়ে দিয়ে বলে, আপনি এখানে কেন এসেছেন? শাওন সানভির গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, কেন সুইট হার্ট, এ বাড়িতে কি আমি আসতে পারি না? নাকি আমার নিষেধ আছে? অবশ্য নিষেধ করলেও আমি আসব। আচ্ছা বাই দা ওয়ে, তোমার ভাই কোথায়? আই মিন সিয়ান। শাওনের কণ্ঠ শুনতে পেয়ে সিয়ান রুম থেকে বেরিয়ে আসে। সানভির গা ঘেঁষে শাওনকে দাঁড়িয়ে থাকতে দেখে সিয়ানের রাগটা আরো বেশি বেড়ে গেল। ক্ষিপ্ত কণ্ঠে বলল, হাউ ডেয়ার ইউ শাওন? সানভির গা ঘেঁষে দাঁড়িয়েছিস কোন সাহসে? আরে কুল ব্রাদার, এত রেগে যাচ্ছিস কেন? কদিন পরে তো এমনিতেও তোর বোনকে আমার হাতেই তুলে দিবি। তো নিজের হবু বউয়ের গা ঘেঁষে দাঁড়ালে সমস্যা কি তোর? সিয়ান এগিয়ে এসে শাওনের শার্টের কলার চেপে ধরে বলল, মরে গেলেও তোর মতো একটা ক্লাসলেস ছেলের সাথে আমার বোনকে আমি বিয়ে দিব না। তার আগে বল, তুই এখানে এসেছিস কেন? ভাবিস না সেদিনের মারের শোধ নিতে এসেছি। যে কারণে বরাবর আসি সেই কারণেই এলাম। এখন থেকে মমো ড্যাড, আমি, তুই আর আমার হবু বউ, আমরা সবাই একসাথে থাকব। আর তোর প্রপার্টি আমাদের নামে লিখে দিবি, ব্যাস। আগে থেকেই রাগ মাথায় ছিল সিয়ানের। বাকিটা শাওন আসার পর হচ্ছে। বেহায়া দেখেছি, তবুও তোর আর তোর বাবা মার মতো বেহায়া দেখিনি আমি। তোদের কতবার এই বাড়ি থেকে বের করে দিয়েছি, অপমান করেছি, তাও তোদের লজ্জা নেই, তাই না? নারে, এত লজ্জা রেখে কি হবে বল? তোর এই প্রপার্টির জন্য আমি সবকিছু করতে পারি। তোর এসব অপমান এখন সয়ে যাচ্ছি, কিন্তু সানভিকে বিয়ে করার পর কোন ধরনের অপমান সহ্য করব না।
তাছাড়া সানভির সাথে আমার বিয়ে হলে এমনিতেও 50% সম্পত্তি তুই লিখে দিতে বাধ্য, কারণ অন্তত নিজের বাবা মায়ের কথা তো আর তুই ফেলবি না। সিয়ান চেঁচিয়ে বলে উঠল, জাস্ট শাট আপ। আমার বোনের দিকে চোখ তুলে দেখার সাহস দ্বিতীয়বার করবি না। এই প্রপার্টির ড্রিম আর দেখিস না, না হলে খুব খারাপ হয়ে যাবে। গেট আউট ফ্রম মাই হাউস, জাস্ট গেট লস্ট। শাওন রাগী চোখে তাকিয়ে থেকে হন হন করে চলে যায়। সিয়ান রাগী গলায় বলে, সিকিউরিটিরা থাকে কোথায়? ওকে এই বাড়িতে ঢুকতে দেয় কেন ওরা? দরজার বাইরে থেকে 3-4 জন সিকিউরিটি গার্ড ভিতরে আসে। ওরা মাথা নিচু করে দাঁড়িয়েছে। সিয়ান ফের চেঁচিয়ে বলল, কি হলো? কিছু বললাম তো। ও ভিতরে ঢুকে কি করে? অনেক ঝামেলা করছিল গেটের সামনে দাঁড়িয়ে, তাই ঢুকতে দিয়েছিলাম। আর কখনো এমন হবে না। সরি স্যার। যত সব ডিসগাস্টিং এর দল। বলেই রাগে হনহন করে রুমের মধ্যে চলে যায় সিয়ান। সিয়ান আর সানভির বাবা মা মারা যাওয়ার পর থেকেই শাওন আর তার ফ্যামিলি চেয়েছিল তাদের পুরো সম্পত্তিটা নিজেদের নাম লিখিয়ে নিতে, কিন্তু সিয়ান বরাবরই স্ট্রিক্ট। সে কোনোভাবেই এই সম্পত্তি লিখে দেয়নি। তাই তারা চেয়েছিল অনেকবার সানভি আর সিয়ানের সাথে এই বাড়িতে থাকতে। সেই সময়ও সিয়ান তাদের অপমান করে বের করে দেয়। আর তারপর থেকে শাওন চাইছে সানভিকে বিয়ে করে হলেও এই সম্পত্তি হাতিয়ে নিতে। সিয়ানের বাবা মায়ের মৃত্যুটা নিয়ে এখনো কেস চলছে, কারণ ওর বাবা মায়ের মৃত্যুটা ওর কাছে এখনো পরিষ্কার না। 4 বছর আগে ওর বাবা মা একটা দাওয়াত থেকে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এমনটাই বলছে পুলিশেরা। কিন্তু সেরকমভাবে গাড়ির কোন ক্ষয়ক্ষতি বা অ্যাক্সিডেন্টের কোন প্রমাণ মিলেনি। সিয়ানের বারবার মনে হয় এটা কোন প্ল্যানিং করা মার্ডার, তাই এখনো এটা নিয়ে তদন্ত চলছে। দোষী যেই হোক না কেন সিয়ান ওকে নিজ হাতে সাথে শাস্তি দেবে। কলেজের বাইরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সানভি। আজকে বাড়ি থেকে গাড়ি আসেনি কেন, এই ব্যাপারটা সানভি বুঝতে পারছে না। তাই অনেকবার সিয়ানকে ফোন করেছিল, কিন্তু সিয়ান ফোনে তুলেনি। তাই রাস্তার পাশেই দাঁড়িয়ে অপেক্ষা করছে গাড়ির জন্য। মিনিট 2 বাদেই কলেজ থেকে বাইক নিয়ে বের হয় ঈশান। সানভির সামনে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার দাঁড়িয়ে আছো যে, গাড়ি আসেনি তোমার? না। সিয়ানকে ফোন করেছিলে? কিন্তু ফোন ধরেনি। তো এভাবে রাস্তায় কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? গাড়ি তো পাবে না এই দুপুরবেলা। তুমি চাইলে আমি তোমাকে বাড়িতে দিয়ে আসতে পারি। সানভি মনে মনে বেশ খুশি হয়। এটাই তো এতদিন চাইছিল ও। সানভি এসে ঈশানের বাইকে বসে। ঈশানকে ধরে বসবে কি বসবে না এসব ভাবনার মধ্যেই ঈশান বলে, ধরে বসো, না হলে পড়ে যাবে। আর আমি তো অন্য কেউ না, তোমার ভাইয়ের মতোই। প্রথম কথাটা সানভির পছন্দ হলেও দ্বিতীয় কথাটা ওর মোটেও পছন্দ হয়নি। ঈশানের কাঁধে হাত রেখে ধরে বসে আর মনে মনে ভাবতে থাকে, এ ভাই ভাই করেই আমার জীবনটা মনে হয় শেষ করে দিবে এই ছেলে। কবে বুঝবে আমার ভালোবাসা? আর আমি যে তোমাকে এতটা ভালোবাসি সেটা তুমি বুঝতে পারো না। অবশ্য বুঝবেই বা কি করে? যদি সেরকমভাবে আমার চোখের দিকে তাকাতে তাহলেই না বুঝতে পারতে। সারাক্ষণ তো একটা ভদ্র সভ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্টের ভাব ধরে থাকে হো। এসব ভাবতে ভাবতেই মিনিট 10 মাথায় ঈশান বাইক নিয়ে এসে বাড়ির সামনে ওকে নামিয়ে দেয়। বাইক থেকে নেমে সানভি ঈশানকে বলে, থ্যাঙ্কস পৌঁছে দেওয়ার জন্য। থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই, আমি তোমার ভাইয়ের মতোই। সিয়ান থাকলে যা করতো আমিও তাই করলাম। আর ঈশিতা যদি এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতো তাহলে তো ওকেও নিয়ে আসতাম। ব্যাপারটা তো একই। এবারেও বেশ বিরক্ত হলো সানভি। উফ, আবার সেই ভাই বোনের সম্পর্ক টানছে। এই ছেলেটা এত বোরিং কেন? এই কেমন বোরিং ছেলেকে ভালোবাসলি তুই সানভি? মনে মনে এসব ভাবলেও মুখে আর এসব প্রকাশ করেনি। মুড ঠিক করে হাসি দিয়ে বলল, বাসায় আসুন না। এখন না, পরে এক সময় আসব। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর সিয়ানের রুমে উকি দেয় সানভি। নক না করেই ঢুকে। অবশ্য এটা ওর বরাবরের মতো অভ্যাস, কখনোই ভাইয়ের রুমে ঢুকতে নক করে না। এই নিয়ে সিয়ান ও ওকে কিছু বলে না।
রুমে ঢুকেই দেখে বিছানায় উপুর হয়ে শুয়ে ফোনে কি যেন দেখছে সিয়ান। সানভি পিছন থেকে গিয়ে দেখে ইশরার ছবি দেখছে ও। ধপ করে ওর ফোনটা হাতে নিয়ে নেয় সানভি। ইশরার ছবির দিকে তাকিয়েই বলে, ও আচ্ছা, তাহলে এই মহৎকর্ম করছেন আপনি, তাই না? আর আমি যে কতবার ফোন দিলাম তার কোন খেয়ালই নেই আপনার? কখন ফোন করেছিস তুই? কলেজের সামনে দাঁড়িয়ে। আজকে বাড়ি থেকে গাড়ি যায়নি কেন? অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাকে। সরি রে, খুব বেশি কষ্ট হয়েছে না এই গরমে দাঁড়িয়ে থাকতে? আসলে গাড়ির ড্রাইভার ওর বাড়ি গিয়েছিল একটু কাজে, আর আমারও একদমই মনে ছিল না তোকে আনার জন্য। হ্যাঁ, সেটা মনে থাকবে কি করে? সারাদিন শুয়ে শুয়ে বাড়িতে বসে বসে ভাবিকে দেখলে পৃথিবী উল্টে গেলেও তুই টের পাবি না। এই সরি বললাম তো। দেখ, তুই রাগ করে থাকলে কিন্তু আমার একটুও ভালো লাগে না। সানভি সিয়ানের কথা পাত্তা না দিয়ে সোফায় বসে ফোন টিপতে থাকে। সিয়ান গিয়ে ওর পায়ের কাছে বসে পড়ে। রাগ করে থাকিস না বোন, সরি। সানভি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে ফোন ঘাঁটতে থাকে। এই দেখ, কানে ধরলাম তো। সরি, আর কখনো এমন হবে না। সানভি এবারে হেসে দেয়। সিয়ান এখনো কান ধরে বসে আছে। সানভিকে হাসতে দেখেই সিয়ান বলে, এই তো আমি জানতাম আমার বোনটা আমার উপর রেগে থাকতেই পারবে না। আচ্ছা, এবার আমার ফোনটা দে। উহু, দিব না। এটা তোর শাস্তি। দে না প্লিজ। আর কখনো এমন হবে না। আচ্ছা, এই নে ধর। সিয়ান ফোনটা হাতে নিয়ে সানভিকে একপাশ থেকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলে, সরি বোন, আর এমন হবে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, তাই না? বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর ও এনে আমাকে নামিয়ে দিয়ে গেছে। পরের কথাটা বেশ লজ্জা পেয়ে বলে সানভি। সিয়ান অবাক হয়ে বলে, ওয়েট ওয়েট, এই ওটা আবার কে? তোর বন্ধু। সিয়ান ব্যাপারটা বুঝতে পেরে দুষ্টুমি মাখা হাসি দিয়ে বলল, ব্যাপার কি বলতো? আগে তুই ঈশানকে নাম ধরে বলতি, এখন আবার ও বলিস। কবে থেকে আবার লজ্জা পাস তুই? ধ্যাতো ভাইয়া, তুইও না। বলেই দৌড়ে বেরিয়ে যায় সানভি। সিয়ান সেদিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, উফ, মেয়েটা পুরো পাগল ঈশানের জন্য। সময় বহমান। এভাবেই কেটে যায় ইশরার ভার্সিটি জীবনের প্রথম 8টা মাস। আর কয়েক মাস বাদে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। বেশ মনোযোগ দিয়ে পড়াশোনা করছে ইশরা। প্রতিদিনই ভার্সিটি আসে, কোন ক্লাসই মিস দেয় না সে। এতটা মাস ধরে সিয়ান ওর পেছনেই পড়ে আছে। তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ইশরা ওকে মেনে নেয়নি। ভার্সিটি গেটের সামনে থেকে শুরু করে ওর টিউশন পড়ানোর রাস্তায়ও প্রতিদিন দাঁড়িয়ে থাকে সিয়ান। কখনো কাছে এসে কথা বলে, আবার ওর পিছু পিছু হেঁটে ওর টিউশন অবধি যায়, অথবা কখনো দূর থেকে তাকিয়ে থাকে। প্রথম প্রথম ইশরার ভয় হতো যদি ফারাজ দেখে ফেলে। কয়েকবার এমন হয়েছে যে ফারাজ সামনে আসলেই সিয়ান লুকিয়ে গেছে, অথবা সিয়ান আর সামনেই আসেনি সেদিন, গাড়ির ভেতরেই বসে থাকত। তাই এখন ইশরা এটা নিয়ে ভয় পায় না, কারণ ও জানে সিয়ান কখনোই ফারাজের সামনে আসবে না। তবে সিয়ানের এভাবে পিছু পড়ে থাকাটা ইশরার কাছে বেশ বিরক্ত লাগে। প্রতিদিনের মতো আজকেও ইশরা টিউশন থেকে ফিরছে। রাত 8:30 বাজে। ইশরা ফুটপাত ধরে হাঁটছে। হঠাৎ ওর কাছে মনে হচ্ছে পিছন পিছন কেউ আসছে। ও বুঝতে পারে এটা সিয়ান ছাড়া কেউ না। বেশ বিরক্ত লাগে ওর। এমনিতেই স্টুডেন্ট পড়ানোর পর আজকে মাথাটা বেশ গরম হয়েছিল, বাকিটা এখন গরম হয়েছে। ইশরা ভাবছে আজ কয়েকটা কড়া কথা শুনিয়ে দিতেই হবে। এতটা মাস ও এসব সহ্য করে গেছে, আর এভাবে চলতে দেয়া যাবে না। এই ছেলেকে পিছু ছাড়াতেই হবে। এসব ভাবতে ভাবতেই হাঁটা থামিয়ে পিছু ফিরে তাকায় ইশরা। বেশ কয়েক কদম পিছনে সিয়ান দাঁড়িয়ে আছে। সিয়ানের দিকে রাগী চোখে তাকিয়ে এগোতে থাকে ইশরা। ইশরাকে এভাবে আসতে দেখে কিছুটা অবাক হলো সিয়ান। ইশরা এসে একদম ওর সামনাসামনি দাঁড়ায়। ওর চোখ দেখেই বোঝা যাচ্ছে ও প্রচণ্ড রেগে আছে। সিয়ান বলে, আজকে নিজে থেকে আমার কাছে কিছু বলবে নাকি? হ্যাঁ, বলার তো অনেক কিছুই আছে। আপনি প্রতিদিন এভাবে আমার কিছু নেন কেন? আপনাকে কতবার বলতে হবে হ্যাঁ যে আমি আপনাকে ভালোবাসবো না? এই কথাটা কি আপনার কানে যায় না, নাকি আপনি কথা শুনতে পান না?
দেখুন, এই 8টা মাস অনেক সহ্য করেছি আপনাকে, আর পারছি না আমি। প্রতিদিন রাত্রে পেছনে পেছনে হাঁটা, আমার জন্য দাঁড়িয়ে থাকা, এসব আমার অসহ্য লাগে, জাস্ট অসহ্য। আমি তোমাকে ভালোবাসি ফার্সিয়া, আর এইটা তুমিও ভালো করেই জানো। তাই জন্যই তোমার পিছু পিছু আসি, তোমার জন্য দাঁড়িয়ে থাকি। তোমাকে না দেখলে আমার শান্তি লাগে না, আমার দম বন্ধ হয়ে আসে। শুনুন, আপনার এ ধরনের ফালতু কথা আপনার কাছেই রাখুন। আপনি ঠিক কেমন ধরনের ছেলে সেটা আমার ভালো করেই জানা আছে। তোমাকে কিভাবে বললে বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি? আমার মন শুধু সবসময় তোমাকেই চায়, আর এজন্যই বারবার তোমার কাছে ছুটে আসি। তোমাকে ভালোবাসার পর আমি সবকিছু ছেড়ে দিয়েছি। আমি আর আগের সিয়ান নেই। আমি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছি ফার্সিয়া। এনাফ ইজ এনাফ। অনেক হয়েছে, অনেক অনেক সহ্য করেছি আপনার এসব ফালতু নাটক। জাস্ট স্টপ দিস ড্রামা প্লিজ। আমার ভালোবাসা তোমার কাছে ড্রামা মনে হয়? হ্যাঁ, ড্রামাই তো। ড্রামা ছাড়া আর কি? আর কি বললেন ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে? একজন মেয়ে আপনাকে এতবার রিজেক্ট করছে, এতবার অপমান করছে, তাও আপনার লজ্জা হচ্ছে না? তবুও পেছনে পড়ে আছেন। বাবা মা কিছু শেখায়নি আপনাকে? খবরদার আমার বাবা মা নিয়ে একটা বাজে কথাও বলবে না। ও গায়ে লাগছে বুঝি? আপনাদের মতো পাবলিকদের আবার কথাও গায়ে লাগে? আপনার মতো ছেঁচড়া বেহায়া পাবলিক আমি একটাও দেখিনি। যদি লজ্জা থাকে তাহলে আর আমার সামনে আসবেন না। উফ, অবশ্য কাকে কি বলছি আমি? এসব পাগল ছাগল বেহায়া নির্লজ্জ মানুষদেরকেই আমি বলছি লজ্জার কথা। আমার বোঝা উচিত এসব বেহায়া মানুষরা কখনো শোধরানোর নয়। এসবকে যতই নিষেধ করো না কেন, ঠিকই আবার কুকুরের মতো ঘুরঘুর করতে করতে পিছন পিছন আসবে। ঠিক আছে, ফাইন। তুমি যখন চাইছো না, তাহলে কখনোই আর তোমার সামনে আমার ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো না আমি। আর কখনো এই সিয়ান ইদ্রার নামের মানুষটা তোমার সামনে আসবে না। আর কখনো এই বেহায়া নির্লজ্জ মানুষটাকে তোমার দেখতে হবে না। কখনো এই মানুষটার ড্রামাগুলো সহ্য করতে হবে না। কখনো বিরক্ত করব না তোমাকে, কখনো না। তবুও চাই শুধু তুমি ভালো থাকো, কারণ তোমার ভালো থাকাতেই আমার ভালো থাকা। বাই, চললাম। বলে সিয়ান আর এক মুহূর্তও দাঁড়ায় না। উল্টো ঘুরে নিজের চোখের কোণে জমা পানিটুকু মুছে চলে যায়। সেদিনের পর 1 সপ্তাহ পেরিয়ে যায়। এই 1 সপ্তাহে সিয়ান ভার্সিটিতে আসেনি। সেদিন রাতে বাড়ি যাওয়ার পর সারা রাত ধরে শাওয়ার নিয়েছিল। আর তারপর আজ 1 সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বর। সিয়ান জ্বরের ঘোরে বেডের উপর পড়ে আছে। সঙ্গে পাশে বসে সানভি জল পট্টি দিয়ে দিচ্ছে। কিছুক্ষণ আগে জিহাদ আর সাজিদ এসেছিল সিয়ানকে দেখতে। ওরা সোফায় বসে আছে। সানভি ঈশানকে ফোন দিয়েছিল ওদের পরিচিত ডক্টর মাহবুব আঙ্কেলকে নিয়ে আসার জন্য। কিছুক্ষণের মধ্যে ঈশান চলে আসে ডক্টরকে নিয়ে। ডক্টর মাহবুব চেক আপ করে বলে, এত গুরুতর জ্বর বাঁধালো কিভাবে ও? জিহাদ বলে উঠে, আর বলবেন না আঙ্কেল, এক মেয়ের থেকে ছ্যাঁকা খেয়ে এসে ওনার এই অবস্থা। ডক্টর মাহবুব জিহাদের এই কথায় তেমন একটা পাত্তা না দিয়ে বলল, কিছু মেডিসিন লিখে দিচ্ছি, আশা করি এগুলো খেলে সুস্থ হয়ে যাবে। আর ও যেহেতু অনেকটা উইক হয়ে গেছে, সেজন্য স্যালাইনের ব্যবস্থা করে দিচ্ছি। ঈশান বলল, ওকে আঙ্কেল। তারপর সানভির দিকে তাকিয়ে বলল, তুমি সিয়ানের কাছে থাকো, ওর খেয়াল রাখো, আমি মেডিসিন এনে দিচ্ছি। ঘণ্টাখানেক পর ঈশান এসে মেডিসিন দিয়ে গেছে আর সানভিকে বলেছে সিয়ানের খেয়াল রাখতে, আর কোনো প্রবলেম হলে ফোন দিতে। ভার্সিটির লেকের একপাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে জিহাদ আর জেরিন। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে শান্তি। জিহাদ বলেছে যে ওর কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যদিও জেরিন আসতে চায়নি, তবুও জিহাদ অনেকবার করে বলাতে এসেছে। জিহাদ জেরিনের দিকে তাকিয়ে বলল, দেখো, এত ঘুরিয়ে প্যাঁচিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। তাই সোজাসুজিই বলছি, আমি তোমাকে সেই প্রথম দিন থেকে অনেক পছন্দ করি। অনেক ভালো লাগে তোমাকে আমার। আমি তোমাকে ভালোবাসি। জেরিন অবাক হয়ে চোখ বড় বড় করে জিহাদের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, এই ছেলে বলে কি আমাকে ভালোবাসে? অবশ্য ছেলেটা অতটা খারাপও না। একসেপ্ট করাই যায়, তবে একটু
এসব ভাবনার মাঝেই জিহাদ বলল, শোনো, আবার তোমার বান্ধবীর মতো করো না প্লিজ। ইশরা সিয়ানের সাথে যা করেছে তুমিও যদি এমন করো আমার সাথে, তাহলে কিন্তু আমি ব্যাঙের ছাতার সাথে গলায় দড়ি দিব বলে দিলাম। জিহাদের কথায় জেরিনের ভীষণ হাসি পেল, তবুও হাসি আটকে বলল, এই ওয়েট, কি বললেন? ব্যাঙের ছাতা? লাইক সিরিয়াসলি আপনি আমাকে না পেলে ব্যাঙের ছাতার সাথে? এই মজা করছেন আপনি আমার সাথে? জিহাদ বলল, এই না, মজা করব কেন? যেটা সত্যি সেটাই বললাম। তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। আর তোমাকে না পেলে যেটা বললাম সেটাই করব। হয় ব্যাঙের ছাতার সাথে গলায় দড়ি দিব, আর না হয় তেলাপোকা মারার বিষ খেয়ে সুইসাইড করব। ইনোসেন্ট হয়ে জেরিন আর হাসি আটকে রাখতে পারল না। হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, আপনাকে ব্যাঙের ছাতার সাথেও গলায় দড়ি দিতে হবে না, আর তেলাপোকার বিষ খেয়েও মরতে হবে না। জিহাদ এক্সাইটেড হয়ে বলল, তার মানে তুমি রাজি? জেরিন মাথা নাড়িয়ে বলল, হুম। শান্তি এবার এগিয়ে এসে বলল, বাহ, সবাই সেটেল হয়ে যাচ্ছিস। আর আমাকে বোধহয় এভাবে সারা জীবন সিঙ্গেলই মরতে হবে। জিহাদ আর জেরিন একসাথে হেসে উঠল। জেরিন বলল, না রে, তোর সিঙ্গেল মরতে হবে না। খুব তাড়াতাড়ি তোর মিঙ্গেল হওয়ার ব্যবস্থা করছি। এখন চল। বলে জেরিন শান্তির হাত ধরে জিহাদের থেকে বিদায় নিয়ে ক্লাসে চলে এলো। দুদিন পরের কথা। ভার্সিটির ক্যান্টিনে বসে আছে ইশরা, শান্তি আর জেরিন। শান্তি বলল, অনেকদিন ধরেই সিয়ান ভাইয়াকে ভার্সিটিতে দেখতে পাচ্ছি না। কি হয়েছে বলতো ওনার? শান্তির কথায় জেরিন বলল, ইশরার সাথে সেদিন রাতে কথা হওয়ার পর নাকি সিয়ান ভাইয়া অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। ওনার অনেক বেশি জ্বর, অবস্থা ভালো না, তাই আসতে পারেনি। সিয়ান অসুস্থ এটা শুনে ইশরার খানিকটা খারাপ লাগছে, তবে সেটা মুখে প্রকাশ করছে না। সেদিন বাড়ি যাওয়ার পর ও নিজেও রিয়েলাইজ করতে পেরেছে যে এত কিছু বলা উচিত হয়নি। ও একটু বেশিই বলে ফেলেছিল। ইশরা জেরিন আর শান্তির উদ্দেশ্যে বলল, যা খুশি হোক ওনার, আমাদের কি? জেরিন বলল, তুই এতটা নিষ্ঠুর হতে পারছিস কি করে বলতো? ছেলেটা তোকে এত ভালোবাসে, তোর জন্য সবকিছু ছেড়ে দিয়েছে, আর সেই ছেলেটাকে তুই এভাবে অপমান করলি। তুই সেদিন বেশিই বাড়াবাড়ি করে ফেলেছিস ইশরা। ইশরা বিরক্ত হয়ে এখান থেকে উঠে চলে গেল। ওর এখন আর এসব কথা শোনার ইচ্ছে নেই। ক্লাসে গিয়ে ব্যাগটা নিয়ে সোজা ভার্সিটি থেকে বেরিয়ে গেল। ভার্সিটির গেটের সামনে আসতেই একটা মেয়ে ওর সামনাসামনি এসে দাঁড়ালো। ওর সমবয়সী হবে, পরনে লং স্কার্ট, গলায় স্কার্ফ ঝুলানো। ওর দিকে তাকিয়ে বলল, তুমি ফার্সিয়া তাই না? হুম। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমার সাথে চলো, কথা আছে তোমার সাথে। বলে ইশরার হাত ধরে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। রেস্টুরেন্টের একটা টেবিলে সামনাসামনি বসে আছে সানভি আর ইশরা। আমি সানভি ইদরার, সিয়ান ইদরারের বোন। সবাই ভাইয়াকে বাজে বলে জানি, তার কারণ আছে। কিন্তু ভাইয়া আগে এমন ছিল না। 4 বছর আগে আমাদের বাবা মা মারা যায়। অনেকদিন ধরেই ভাইয়া এই সব থেকে বের হতে পারেনি। বাবা মা বেঁচে থাকাকালীন ভাইয়ের সাথে একটা মেয়ের বিয়ে ঠিক করেছিল। ভাইয়া কখনোই কাউকে ভালোবাসেনি, তাই বাবা মায়ের সিদ্ধান্তেই ভাইয়া খুশি ছিল। কিন্তু মেয়েটা ভাইয়াকে ঠকিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে নেয়। তারপর থেকে ভাইয়া মেয়েদেরকে একদমই বিশ্বাস করত না। আর তারপর শুরু হয় মেয়েদের নিয়ে টাইম পাস করা, নাইট ক্লাবে যাওয়া, পার্টি করা। এজন্য অনেক সময় রাতে বাড়িতেও ফিরত না। বাবা মা মারা যাওয়ার পরে এইসব শুরু হয়। আমি অনেক বুঝিয়েছিলাম, এমনকি ভাইয়ার বন্ধুরাও অনেক বুঝিয়েছিল, কিন্তু কোন লাভ হয়নি। আর তারপর তোমাদের নবীন বরণের দিন তোমাকে দেখার পর থেকে আমার ভাইকে বদলে যেতে দেখেছি। সেদিন থেকেই ও তোমাকে ভালোবাসে। আর তারপর মেয়েদের সাথে ঘোরাফেরা থেকে সমস্ত বাজে স্বভাব বাদ দিয়ে দিয়েছে নিজের লাইফ থেকে। সবকিছু ছেড়ে দিয়েছে শুধুমাত্র তোমার জন্য। সানভি থেমে আবারও বলা শুরু, তুমি জানো সেদিন রাতে তোমার কাছ থেকে বাড়ি ফেরার পর ভাইয়া সারারাত শাওয়ারে ছিল। সকালে গিয়ে আমি দেখি প্রচণ্ড জ্বরে হাত পা সব পুড়ে যাচ্ছে। এই 1 সপ্তাহ যাবৎ জ্বর।
কিছুতেই কমছে না। ভাইয়া তোমাকে অনেকটা ভালোবাসে, তাই তোমার কথায় অনেক বেশি কষ্ট পেয়েছে। ভাইয়াকে আমি কোন মেয়ের জন্য এতটা পাগলামি করতে দেখিনি যতটা তোমার জন্য করছে। ইশরা অবাক হয়ে সবটা শুনছে। মনে মনে এখন বেশ অনুতপ্ত ও। সিয়ানের বাবা মাও নেই, অথচ সেদিন ওর বাবা মাকে নিয়ে অনেক কথা বলে অপমান করেছিল সিয়ানকে। এখন ওর মনে হচ্ছে একটু বেশিই বলে ফেলেছে ও। ইচ্ছে করছে নিজের গালে নিজেই কয়েকটা থাপ্পড় দিতে। এতগুলো কথা সে না বললেও পারত। হঠাৎ সানভি ইশরার হাত দুটো হাতের মুঠোয় নিয়ে বলা শুরু করল, তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি, রাখবে? আমার ভাই না তোমাকে অনেক ভালোবাসে। প্লিজ আমার ভাইয়াকে মেনে নাও। ভাইয়া তোমাকে ছাড়া বাঁচবে না। তুমি যেমনটা ভাবছো বিশ্বাস কর ভাইয়া এখন আর তেমন ছেলে নেই। ভাইয়া নিজেকে বদলে ফেলেছে। তুমি একটা বার ভাইয়াকে ভালোবেসে দেখো, জীবনে কখনো ঠকবে না। ইশরা সানভীর থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। বলেই ইশরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। সানভি হতাশ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। আরও 2 সপ্তাহ পরের কথা। বেশ কিছুদিন আগেই সিয়ান সুস্থ হয়েছে, কিন্তু উইক থাকার কারণে সানভি আর ঈশান ওকে ভার্সিটি যেতে দেয়নি। সিয়ান ভেবেছে আজকে ভার্সিটিতে যাবে, তাই রেডি হচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হ্যান্ড ওয়াচটা পরে নেয়। এমন সময় রুমে আসে সানভি। সিয়ানকে রেডি হতে দেখে বলে, আজকে তুই ভার্সিটি যাবি? হ্যাঁ, কেন? আর কটা দিন যাক, তারপর যাবি না হয়। দেখ, এমনিতেই অনেক দিন মিস করেছি, আরও যদি ক্লাস মিস করি তাহলে আমার ড্রিম আর ফুলফিল হবে না। শোন, তোর সাথে একটা কথা ছিল। কি বল? তুই ফার্সিয়ার সাথে দেখা করেছিলি তাই না? সানভি অবাক হয় যে সিয়ান কি করে জানলো। কি হলো বল, তুই ফার্সিয়ার সাথে দেখা করেছিলি? হ্যাঁ। কেন ওর সাথে দেখা করেছিস? কেন তুই ওর কাছে গিয়েছিলি? তোকে এভাবে দেখতে আমার ভালো লাগছিল না, তাই ওকে গিয়েছিলাম বোঝানোর জন্য। বুঝেছে? বুঝেছে তোর কথাও? শোন, ও বুঝবার নয়। ও আমাকে ভালোবাসে না, তাই আমিও আর জোর করব না, ইভেন ওর সামনেও যাব না। যেভাবে ও ভালো থাকবে থাকুক। কিন্তু এভাবে তো তুই ভালো নেই। আমার ভালো থাকা আর না থাকায় কি যায় আসে বল? এমনিতেও ভালো ছিলামই বা কবে? আমার লাইফটাই তো পেইনফুল। বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যায় সিয়ান। মিনিট 20 মাথায় ড্রাইভ করে ভার্সিটিতে এসে পৌঁছে সিয়ান। এসেই সোজা নিজের ফ্রেন্ডদের কাছে চলে যায়। সিয়ান আসতেই জিহাদ বলে, ওয়েলকাম টু আওয়ার ইউনিভার্সিটি ব্রো। সিয়ান কিছু না বলেই ওদের পাশে গিয়ে বসে। সাজিদ বলে, আর কটা দিন পরেই আসতে পারতি একবারে। তোকে দেখে তো মনে হচ্ছে তুই এখনো উইক। আম অফ ইট এন্ড ফাইন। তার মধ্যেই জিহাদ আবার বলে, আরও ক্লাস মিস করলে আমাদের সিয়ানের আর সায়েন্টিস্ট হওয়া হবে না। সাজিদ বলে, সেসব বাদ দে। আচ্ছা সিয়ান, কি ভাবলি ফার্সিয়ার ব্যাপারে? তেমন কিছুই না। ও যা চায় তাই হবে। ওকে কখনোই আর ভালোবাসার কথা বলবো না। ওর সামনেও কখনো যাব না। দেখ, জোর করে তো আর ভালোবাসা হয় না। পৃথিবীর সব ভালোবাসা পূর্ণতাও পায় না। আমারটাও না হয় অপূর্ণই থাক। কিন্তু তুই তো ওকে ভীষণ ভালোবাসিস। পারবি ওকে ছাড়া থাকতে? সিয়ান এর প্রত্যুত্তরে কিছু বলল না। সত্যিই তো ও পারবে ফার্সিয়াকে ছাড়া থাকতে। ওর তো এক মুহূর্ত ফার্সিয়াকে ছেড়ে থাকার কথা ভাবলেই দম বন্ধ হয়ে আসে। এসব ভাবনার মধ্যেই সাজিদ আবার বলল, কি হলো বল, পারবি ফার্সিয়াকে ছাড়া থাকতে? সিয়ান বসা থেকে দাঁড়িয়ে বলল, লেট হয়ে যাচ্ছে, ক্লাসে চল। জিহাদ আর সাজিদ ও পা বাড়ালো ক্লাসে যাওয়ার জন্য। ক্লাসে ঢোকার সময় অনিচ্ছা সত্ত্বেও ইশরাদের ক্লাসের দিকে দৃষ্টি গেল সিয়ানের। মুহূর্তেই চোখ সরিয়ে নেয় সিয়ান। দুজনের ক্লাস মাঠের 2 প্রান্তের দুটো বিল্ডিংয়ে। সিয়ানদের বিল্ডিং থেকে অপর পাশের বিল্ডিং স্পষ্ট দেখা যায়। ক্লাস শেষ করে সিয়ান সোজা ঈশানদের বাসায় চলে আসে। সানভিকেও বলে রেখেছিল এখানে চলে আসতে। সিয়ানের যখন মন খারাপ থাকে তখনই সেলিনা বেগমের কাছে চলে আসে। সেলিনা বেগমও সানভি আর সিয়ানকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। ঈশানদের বাসায় এসে দেখে সানভি আগেই চলে এসেছে। সিয়ান সানভিকে বলে,
কি ব্যাপার বলতো, আজ কলেজ যাসনি তুই? না, তুই বের হওয়ার পরই আমি এখানে চলে এসেছি। একা একা বাড়িতে ভালো লাগছিল না, তাই আন্টির সাথে এতক্ষণ গল্প করেছি। ও, সেলিনা বেগম সিয়ানের কণ্ঠ শুনে কিচেন থেকে বের হতে হতে বলল, হ্যাঁ রে সিয়ান, এখন কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আন্টি, তোমরা সবাই কেমন আছো? এই তো আমরাও আলহামদুলিল্লাহ। ঈশান কোথায়? ওর তো আজকে ফাইনাল ইয়ার রেজাল্ট দিবে। ও কলেজেই আছে। তুই বসো, কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। ও শিট, আমি নিজেও তো ভুলে গেছিলাম ঈশানের রেজাল্টের কথা। এর মধ্যেই ঈশানও এসে পড়ে সিয়ানকে দেখেই এগিয়ে এসে বলল, হেই সিয়ান, তোরা সবাই এখানে? হোয়াট আ সারপ্রাইজ, আগে বলিসনি কেন? তাহলে আরো আগেই চলে আসতাম। ফাইন, তোকে সারপ্রাইজ দিব বলেই তো জানাইনি। তোর রেজাল্টের কি খবর বল? আলহামদুলিল্লাহ ভালো। তাহলে তো তোর ট্রিট দিতেই হবে আজকে। আজকেই? হ্যাঁ, আজকেই ডিনারে নিয়ে যাবি। ওকে ব্রো। তো তোর শরীরের কি অবস্থা? এই অবস্থায় আজকে ভার্সিটি গিয়েছিলি? হুম। তোকে কতবার বলেছি যাবি না? আরো 2 দিন পরে যেতি। তুই থাকতে আমার টেনশন কিসের বলতো? তুই তো এখন ধরতে গেলে ডক্টরই হয়ে গেছিস। আমার কিছু হলে তুই দেখবি। ঈশান সেলিনা বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মু ওর কথা শোনো কি বলে ও? সিয়ান বলে, ভুল কি বলেছি বলতো আন্টি? আমার কিছু হলে তো এখন ঈশানই দেখবে। সো এখন কোন টেনশনই নেই। হ্যাঁ, আর এই জন্য তুই বারবার অসুস্থ হবি, তাই তো? বারবার হব বললাম কোথায়? বললাম যদি কখনো কিছু হয় তাহলে তুই দেখতে পারবি, সেটাই। সেলিনা বেগম বলল, হয়েছে তোদের দুজনের? বাচ্চামো বন্ধ করে ফ্রেশ হয়ে খেতে আয় সবাই। সিয়ান হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে বসতেই দেখল সবকটা ওর ফেভারিট ডিশ। যখনই সিয়ান আর সানভি আসে এই বাড়িতে তখনই উনি ওদের প্রিয় খাবারটা রান্না করে খাওয়ায়। ওনাকে বারণ করলেও উনি শোনে না। সিয়ান বলে, এত কিছু কেন কষ্ট করে করতে গেলে বলতো আন্টি? নিজের ছেলে মেয়েদের রেঁধে বেড়ে খাওয়াতে কষ্ট কি বলতো? ঈশান আর ঈশিতা যেমন, তোরাও তো আমার কাছে তেমনই। এখন এত কথা না বলে ঝটপট খেয়ে দেখতো কেমন হয়েছে আজকে রান্না। তোমার রান্নার তো কোন তুলনাই হয় না। অল টাইম দারুণ টেস্ট হয়। চোখ বন্ধ করে শান্তিতে খাওয়া যায়। তারপর ওরা সবাই একসাথে আড্ডা দিতে দিতে খাওয়া শেষ করে। ঈশিতা স্কুল থেকে ফেরার পর ঈশিতা সহ সবাই মিলে ড্রয়িং রুমে আড্ডার ঝুলি খুলে বসে। সন্ধ্যার দিকে সেলিনা বেগম সবার জন্য বিভিন্ন প্রকার স্ন্যাক্স আর দুধ চা নিয়ে আসে। সেসব স্ন্যাক্স আর চা খেতে খেতে ওরা জমিয়ে আড্ডা দেয়। আড্ডা দিতে একসময় ঈশান হাত ঘড়ি চেক করে বলে, এই 9টা তো বেজে যাচ্ছে। আড্ডা দিতে বসলে আমাদের টাইমেরই আর ঠিক থাকে না। আম্মু ঈশিতা, তোমরা রেডি হয়ে নাও, সবাইকে নিয়েই ডিনারে যাব। ঈশিতা বলল, ডিনার? হ্যাঁ, তোর সিয়ান ভাই ট্রিট চেয়েছে আমার রেজাল্টের জন্য। চল তাড়াতাড়ি রেডি হয়ে নে। ঈশিতা এক্সাইটেড হয়ে বলল, তোমরা বসো, আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। 9:30 নাগাদ ওরা সবাই মিলে বাসার কাছেই একটা রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টের ফ্যামিলি জোনে ঢুকেই ওরা একটা টেবিলে বসল। ঈশান মেনু লিস্টটা সিয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল, নে, কি খাবি আগে তুই অর্ডার দে। সিয়ান অর্ডার দেওয়ার পর একে একে সবাই তাদের নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার দিল। খাবার আসতেই ওরা খেতে খেতে আরেক দফা আড্ডা দিল। খাওয়া শেষে সিয়ান ফোনের স্ক্রিন অন করে দেখল সকাল 9:45 বাজে। সবার দিকে তাকিয়ে বলল, আন্টি ঈশান, আজ উঠি এবার। অনেক রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে তো। আচ্ছা ঠিক আছে, চল। ঈশান ঈশিতা আর সেলিনা বেগমকে ওদের বাড়িতে নামিয়ে দিয়ে সিয়ান আর সানভি নিজেদের বাড়িতে চলে গেল। এর মধ্যে আরো 15টা দিন চলে গেল। সিয়ানদের ফাইনাল ইয়ার পরীক্ষা শুরু হয়ে গেছে। এই 15 দিনে সিয়ান ভার্সিটি আসলেও একবারও ইশরার সামনে যায়নি। 1-2বার ইশরাকে দেখেছিল ঠিকই, কিন্তু সামনে গিয়ে আর কথা বলেনি। ইশরাও আসা যাওয়ার সময় সিয়ান আর ওর বন্ধুদের দেখেছে। ইশরা বেশ কয়েকবারই ভেবেছিল সিয়ানকে গিয়ে সরি বলবে সেদিনের ব্যবহারের জন্য।
জেরিন গিয়ে ওদের সাথে কথা বললেও ইশরার আর যাওয়া হয়নি। ওর নিজের ভেতরেই একটা লজ্জা কাজ করছিল। সেদিনের ব্যবহারের পর আর কি করেই বা সামনে যেত সিয়ানের। সেই সংকোচবোধ থেকেই ওর আর সিয়ানের সামনাসামনি দাঁড়ানোর সাহস হয়নি। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। ইশরা সোজা ক্লাসে চলে গিয়েছে আর জেরিন জিহাদের সাথে কথা বলার জন্য এদিকে এসেছে। জেরিন জিহাদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করে সাজিদ আর সিয়ানের সামনে এসে দাঁড়ালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও আলহামদুলিল্লাহ। তারপর সিয়ানের দিকে তাকিয়ে বলা শুরু করলো, ভাইয়া ইশরা অনুতপ্ত, ও আপনাকে সরি বলতে চায়। সিয়ান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কেন? ওর করা ব্যবহারের জন্য? ও সরি বলবে কেন? সরি তো উল্টো আমার বলা উচিত। দোষ তো ওর না, দোষ তো আমার। বিরক্ত আমি করেছি। স্বাভাবিকভাবে যে কেউই রেগে যেত এখানে ওর জায়গায় থাকলে। ভাইয়া আমি আপনাকে যতটুকু চিনেছি জেনেছি এতটুকু বুঝতে পেরেছি আপনি ইশরাকে খুবই ভালোবাসেন। ওর জন্য সবকিছু ছেড়েছেন, নিজের লাইফকে চেঞ্জ করেছেন, কিন্তু সেটা ও বুঝতে পারছে না। আরেকটাবার চেষ্টা করা যায় না? ওর সামনে দাঁড়ানোর কথা বলো না প্লিজ। ওকে আমি কথা দিয়েছি কখনো ওর সামনে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো না, ওর সামনেও যাব না। তবুও ভাইয়া প্লিজ আরেকটা বার। আমি চাই ফার্সিয়া নিজের মতো ভালো থাকুক, নিজের মতো জীবনটাকে সাজাক। ওর জীবনে আর কোন ধরনের ঝামেলা করতে চাই না আমি। জেরিন আর কিছু বলে না। কী বা বলার আছে? সে তো নিজের মতো চেষ্টা করেছিল ওদেরকে মিলানোর, কিন্তু সিয়ান তো এখন আর চাইছে না। তাই জেরিন সেখান থেকে চলে আসে। 4-5 দিন আগে সিয়ানদের পরীক্ষা শেষ হয়েছে। এখন ও বেশ রিল্যাক্স মুডে আছে। রেজাল্টের পর ওর ইচ্ছা একটা সায়েন্স ল্যাব ওপেন করার। সানভির 3rd ইয়ার ফাইনাল এক্সাম চলছে, পড়ালেখা নিয়ে খুবই ব্যস্ত। ঈশানের চাকরি হয়েছে রাঙ্গামাটির হসপিটালে। পরশুদিন ওরা চলে যাবে। তাই আজকে সিয়ান বলেছিল ঈশানদের সবাইকে এ বাসায় আসতে। সন্ধ্যার দিকেই ওরা এ বাড়িতে আসবে। ঈশান চলে যাবে শোনার পর থেকেই সানভির মন খারাপ হয়ে গেছে। সেজন্য আজ কদিন ধরে পড়ায় মন বসছে না। অনেকক্ষণ ধরেই ড্রয়িং রুমে বসে আছে সিয়ান। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। কলিং বেল বেজে ওঠায় সিয়ান গিয়ে দরজা খুলে দেয়। ঈশান ঢুকে সিয়ানকে জড়িয়ে ধরে। সিয়ান বলে, এত লেট? আসলে বাড়িতেও তো সবকিছু গোছানো হচ্ছিল এজন্য। আচ্ছা আয় বসো। ওরা সবাই বসতেই ওদেরকে কিছু মেড সার্ভেন্ট এসে বিভিন্ন প্রকার স্ন্যাক্স সার্ভ করে দিয়ে গেছে। সিয়ান বলে, তুই যে চলে যাবি এটা ভাবতেই পারছি না। তোদের ভীষণ মিস করব রে। আমরাও তোদের মিস করব। এই এলাকা ছোটবেলা থেকে এখানে বড় হওয়া, সব কিছুই তো এখানে। এই বাড়ি ঘর সব ছেড়ে যেতে হচ্ছে, তাই সবারই খারাপ লাগছে আমাদের। তুই আমার সেই ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড। সমস্ত বিপদে আপদে তোকে পাশে পেয়েছি। এখন তোরা এভাবে চলে যাচ্ছিস আর কার কাছে যাব আমি বলতো? তারপর সেলিনা বেগমের দিকে তাকিয়ে বলল, যখনই মায়ের কথা মনে পড়তো তখনই তোমার কাছে গিয়েছি আন্টি। কোনোদিন বুঝতেই দাওনি যে আমাদের মা বাবা নেই। সব সময় মায়ের মতো আগলে রেখেছ। সেলিনা বেগমেরও খারাপ লাগছে ওদের ছেড়ে যেতে। তিনি বললেন, তোদেরকে ছেড়ে যেতে তো আমারও খারাপ লাগছে। এই এলাকাটার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে বলতো, সবকিছু ছেড়ে যেতে তো আমারও মন চাইছে না রে সিয়ান। আশেপাশে তাকিয়ে ঈশান বলে ওঠে, সানভি কোথায়? ও কি বাড়িতে নেই? সিয়ান বলল, হ্যাঁ আছে তো, ওর রুমে বোধ হয়। তোরা চলে যাবি বলে ওর খুবই মন খারাপ হয়ে গেছে। সেজন্যই বোধহয় রুমের দরজা আটকে বসে আছে। সেলিনা বেগম বলে, ওকে ডাক, পরশু তো চলেই যাব, তারপর তো আর চাইলেও দেখতে পাবে না। সিয়ান ড্রয়িং রুম থেকেই সানভিকে ডাকতে থাকে। খানিক বাদে সানভি নেমে আসে। ওকে দেখেই বোঝা যাচ্ছে এতক্ষণ ও কান্না করছিল রুমের মধ্যে। সানভি আসতেই সেলিনা বেগম ওনার পাশে বসালেন। গালে হাত রেখে বললেন, সানভি তুই কেঁদেছিস এতক্ষণ? আমরা চলে যাব বলে কষ্ট পাচ্ছিস? তোদেরকে ছেড়ে যেতে তো আমার কষ্ট হচ্ছে।
সানভি হঠাৎই সেলিনা বেগমকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতেই বলে, তোমরা যেও না প্লিজ। তোমরা চলে গেলে আমি কার কাছে যাব বলো? মন খারাপ হলে কার কাছে গিয়ে থাকবো? কে আমাকে আমার ইচ্ছা মতো রান্না করে খাওয়াবে? তোমরা প্লিজ যেও না। আমি পারবো না, আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না। আরে তুই কাঁদছিস কেন? আমরা তো আর একেবারেই চলে যাচ্ছি না। এখন ঈশানের উইখানের হসপিটালে চাকরি হয়েছে, সেজন্য ওখানে যেতে হচ্ছে। আমরা আবার 1-2 বছরের মধ্যেই চলে আসার চেষ্টা করব। সানভি তবুও কেঁদে চলেছে। সানভির কান্নার কারণটা সিয়ান বুঝতে পারছে। ঈশান চলে যাবে বলেই সানভির এত কষ্ট হচ্ছে। চাইলেও তো আর ভালোবাসার মানুষটাকে সে দেখতে পাবে না। ঈশিতা বলে উঠে, আপু তোমার যখনই আমাদেরকে দেখতে ইচ্ছে করবে ফোন করবে, ভিডিও কলেই আমরা কথা বলে নেব। সানভি এবার ঈশিতাকে জড়িয়েও কাঁদতে থাকে। ঈশান সানভির উদ্দেশ্যে বলে, ঈশিতা তো ঠিকই বলেছে, তোমার ইচ্ছে হলেই আমাদেরকে ফোন দিও, তাহলেই হবে। আর আমাদেরকে দেখার বেশি ইচ্ছে হলে সিয়ানকে বলবে, ও তোমাকে রাঙামাটি নিয়ে ঘুরিয়ে আনবে। ঈশানের কথায় সিয়ান ও সায় জানায়। আস্তে আস্তে সানভির কান্না কমে আসে। ঈশান চলে যাবে শোনার পর থেকেই ওর যে ভিতরটা শেষ হয়ে যাচ্ছে, এটা কাকে বোঝাবে ও? সেই ছোটবেলা থেকে এই ছেলেটার প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করত। আস্তে আস্তে সেটা ভালোবাসায় রূপ নেয়। ও যে ঈশানকে কতটা ভালোবাসে সেটা সিয়ান ও ভালো করেই জানে। রাতের ডিনারের পরপরই ঈশানরা বেরিয়ে পড়ে। সানভি তখনও অনেকক্ষণ ওদের জড়িয়ে ধরে কেঁদেছিল। সিয়ানের চোখেও জল, কারণ প্রিয় বন্ধুকে ছেড়ে থাকতে হবে, এটাও মেনে নিতে পারছে না। ঈশান আর সিয়ান শুধু বন্ধু না, একদম ভাইয়ের মতো। সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে কিনা। ঈশানের ও বেশ খারাপ লাগছে। ওরা চলে যাওয়ার পর সানভি দৌড়ে গিয়ে নিজের রুমে ঢুকে পড়ে। সিয়ান ও পেছনে পেছনে যায়। সানভি সিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি ওকে ছেড়ে কি করে থাকবো ভাইয়া? ওকে না দেখতে পেলে তো আমি। কাঁদিস না, আমারও কি ভালো লাগছে ওদের যাওয়াতে। আমারও তো ভালো লাগছে না। কাঁদিস না প্লিজ। আর তোর যখনই ইচ্ছা হবে বলবি, আমি ওখানে নিয়ে যাব। সানভি সিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতেই একসময় ঘুমিয়ে যায়। সিয়ান ওকে বেডে শুইয়ে লাইট অফ করে রুম থেকে বেরিয়ে আসে। একটা ক্যাফেতে বসে আছে ফারাজ আর ঈশিতা। ঈশিতা আসার পর থেকেই মনমরা হয়ে আছে। ওর কিছুই ভালো লাগছে না, মন খারাপ করে আছে। ঈশিতাকে এভাবে বসে থাকতে দেখে ফারাজ বলে, দেখো আজকের দিনে অন্তত আর মন খারাপ করে থেকো না। কালই তো চলে যাবে, তারপর থেকে তো আর আমাদের দেখাও হবে না। আজকে প্লিজ একটু হাসি খুশি থাকো। তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই তো আর হাসি খুশি থাকতে পারছি না। কিছুই ভালো লাগছে না আমার। আমারও তো ভালো লাগছে না। তাই বলে আজকের দিনটা এভাবে মনমরা হয়ে বসে থেকে নষ্ট করবে? তুমি আমাকে প্রমিস করো, তুমি প্রতি মাসে গিয়ে আমার সাথে ওখানে দেখা করবে। আচ্ছা ঠিক আছে, যাব। এবার তো একটু হাসো। এভাবে মনমরা দেখতে তোমাকে একটুও ভালো লাগছে না। ঈশিতা তবুও মন খারাপ করে বসে আছে। ফারাজ বলে, দেখো এরকম মন খারাপ করে থাকলে কিন্তু আমি চলে যাব। ভালো লাগছে না আমার, প্লিজ কথা তো বলো। ঈশিতা নিজেকে স্বাভাবিক করে শুকনো হাসার চেষ্টা করে। ফারাজ ফের বলে, দেখো ওখানে গিয়ে কিন্তু একদম পড়ালেখায় অবহেলা করা যাবে না। ভালোভাবে পড়ালেখা করবে, একদম মনমরা হয়ে থাকবে না। কারণ তোমার মন খারাপ থাকলে আমারও এখানে মন খারাপ থাকবে। আমিও ভালো থাকতে পারবো না। তুমি কি চাও তোমার কাজে আমি কষ্ট পাই? ঈশিতা দুদিকে মাথা নাড়ায়। তাহলে শোনো, একদম গুড গার্ল হয়ে থাকবে। প্রতিদিন আমি তোমার সাথে কথা বলবো, কিন্তু তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। মনে থাকবে? ঈশিতা ছোট্ট করে উত্তর দেয়, হুম। আজকে ঈশানরা চলে যাবে। সিয়ান আর সানভিও এসেছে ওদেরকে এগিয়ে দেওয়ার জন্য। আজকেও এখানে এসে সানভি অনেক কান্নাকাটি করেছে। ঈশান, সেলিনা বেগম আর ঈশিতা সানভিকে বুঝিয়ে সুঝিয়ে তারপর গাড়িতে উঠেছে। ঈশান যাওয়ার আগে বলেছে, আসছি, সাবধানে থাকিস।
আর যখনই আমাদের কথা মনে হবে তখনই ওকে নিয়ে কিন্তু আমাদের ওখানে যাবি। আচ্ছা ঠিক আছে। তারপর সানভি আর সিয়ান নিজেদের বাড়িতে চলে আসে। কেটে যায় আরো 15-20টা দিন। ঈশানরা চলে যাওয়ার পর সানভি প্রতিদিনই ওদের সাথে ফোনে কথা বলে। সেলিনা বেগম আর ঈশিতার সাথে প্রতিদিন কথা হলেও ঈশানের সাথে 1-2বার কথা হয়েছে। আর 3-4 দিন বাদে সিয়ানের পরীক্ষার রেজাল্ট দিবে। এই কয়েকদিন সিয়ান বাড়িতেই ওর বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিয়েছে, বাইরে কোথাও আর যায়নি। নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে ইশরা। এই 20-25 দিন ধরে সিয়ানকে ভার্সিটিতে দেখতে না পেয়ে ওর কিছুতেই ভালো লাগছে না, কিছুতেই মন বসছে না, সবকিছুই খালি খালি মনে হচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে এর উত্তর ইশরা নিজেও খুঁজে পাচ্ছে না। ইদানিং সারাক্ষণই ওর মস্তিষ্কে সিয়ানের নামই বিচরণ করে। সারাক্ষণ সিয়ানের কথাই ভাবতে থাকে ইশরা। পড়ালেখাতেও মন বসাতে পারছে না, সবকিছুতেই অস্থির অস্থির লাগছে। ইশরাকে এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ফারাজ বলে, কিরে কি হয়েছে, মন খারাপ তোর? না ভাইয়া তেমন কিছু না, আজকাল দেখছি বেশি অন্যমনস্ক হয়ে আছিস। কিছু হয়েছে? না ভাইয়া, কিছু হলে আমাকে বলতে পারিস। না কিছু না। আচ্ছা চল ডিনার করে নিবি। চলো। চলবে।